Chapter 1, Theory of Elasticity and Plasticity. আমরা অনেক জায়গায় পড়েছি হয়তো বা এগুলো, বিশেষ করে মেকানিক্যাল বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালস সেশনালে পড়েছো 222, MME 222, থিওরি MME 321, crystal defects, deformation and fracture. এখানেও পড়েছো কম বেশি। আমরা আসলে এই কোর্সের ব্যাকগ্রাউন্ড হিসাবে যা দরকার সেটা আমরা কাজ করে যাব, অল্প স্বল্প, বেশি না। প্রথমে আমরা দেখি ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল ফর্মিং প্রসেসেস। এখানে আমরা দেখবো এই কার্ভটার দিকে আমরা তাকাই। যদি কোনো একটা ম্যাটেরিয়াল উপরে লোড দেওয়া হয়, লোড দিলে ডিফর্মেশন হবে, কম হোক আর বেশি হোক, ইলাস্টিক ডিফর্মেশন হোক আর প্লাস্টিক ডিফর্মেশন হোক, যায় আসে না। এক কথায় আমরা সহজে বলতে পারি যে কোন একটা ম্যাটেরিয়ালস এর উপরে, সেটা যে ধরনের ম্যাটেরিয়ালস হোক না কেন, ম্যাটেরিয়ালস এর উপরে লোড অ্যাপ্লাই করি, সেখানে ডিফর্মেশন হবে। এখন যে ডিফর্মেশন হবে তারপরে বেসিস করে আমরা দেখব আনলোডিং এর সময় রিকভারি। রিকভারি হচ্ছে যে একটা ম্যাটেরিয়ালস এর উপর লোড দিয়েছে, ইনসাইডে যে চেঞ্জ গুলো হয়েছে, সমস্ত চেঞ্জ গুলোই কিন্তু তার পূর্বের অবস্থায় আসতে পারে না, কিছু কিছু থেকে যায়, বাট দে ট্রাই টু রিকভার অল ইফেক্টস অফ লোডিং। এর সাথে সাথে আমি যেটা বলার চেষ্টা করতেছি, যতই চেষ্টা করুক না কেন, আসলে এটা সম্পূর্ণরূপে সম্ভব নয়। পার্ট অফ দ্য চেঞ্জ এটা রিকভার করা সম্ভব। রিকভারি হবে আনলোডিং এর সময়। যেমন মনে করো এই কার্ভটার দিকে তাকাও, যদি আমরা এখানে লোডিং করে নিয়ে যাই, ফেরত দেই, হয়তো অ্যাপারেন্টলি আমাদের মনে হবে যে এটা আবার পূর্বের অবস্থায় চলে গেছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা যদি ন্যানো স্কেলে চিন্তা করি অথবা ইভেন মাইক্রো লেভেলে যদি চিন্তা করি, তাহলে কিন্তু আসলে এই যে ইলাস্টিক রেঞ্জের ভিতরে আমি লোড দিয়েছিলাম, এখানে আনলোড করলাম, স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা অরিজিনে চলে আসার কথা, বাট এটা কিন্তু আসলে সম্ভব হয় না। কারণ যে ডিসলোকেশনটাকে আমরা ইলাস্টিক রেঞ্জের ভিতরে ফোর্স করে তাকে ডিসপ্লেস করার চেষ্টা করেছি, হয়তো কিছু ডিসলোকেশন তার জায়গা চেঞ্জ করে সামনের দিকে গেছে, অথবা কেউ চেঞ্জ করার জন্য রেডি হচ্ছিল, অথবা অন্য কোনো একটা ডিসলোকেশন সে তার সুবিধা মতো আরেকটা জায়গায় সুন্দর করে সেট হয়ে গেছে। যে ডিসলোকেশনটা চলমান ছিল সে হয়তো ব্যাকে আসার চেষ্টা করবে, হয়তোবা পুরাপুরি তার আগের জায়গায় গিয়ে সেট হতে পারে, নাও পারে। আর যে just trying to get prepared to change the location, কিন্তু সে এখনো তার মুভমেন্ট শুরু হয় নাই, সেই সমস্ত ক্ষেত্রে হয়তো বা আনলোডিং করলে ওই যে ডিসলোকেশন যে রেডি হচ্ছিল সে সেখানেই থেকে যাবে। কিন্তু
যে ডিসলোকেশনটা তার সারাউন্ডিং এ আরেকটা বেটার জায়গায় বসে গেছে, তাকে কিন্তু আমরা আসলে করতে পারবো না, আগের জায়গায় চেঞ্জ করে নিয়ে যেতে পারবো না। সেই জন্য বলা হচ্ছে হ্যাঁ, রিকভারি চেষ্টা করে, কিন্তু সম্পূর্ণরূপে রিকভারি সম্ভব হয় না। এখন ইলাস্টিক রেঞ্জের ভিতরে বেশি বেশি সম্ভব হয় রিকভারিটা, যে পর্যন্ত স্ট্রেট লাইন, স্ট্রেস, স্ট্রেন কার্ভ যে পর্যন্ত লিনিয়ারিটি শো করে, সেই রেঞ্জের ভিতরে এই চেঞ্জটা, রিকভারিটা বেশি বেশি হয়, হাইয়েস্ট লেভেলে হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে বিয়ন্ড লিমিটিং লোড, এই পয়েন্ট যেটাকে আমরা বলি, সেই পয়েন্টের পরে যদি আমরা লোড কন্টিনিউ করি, দেন সেখানে কিন্তু নন লিনিয়ার ডিফরমেশন, নন নন লিনিয়ার এক্সটেনশন এগুলো ঘটে যাবে। এই ক্ষেত্রে আগে যেমন পার্মানেন্ট জায়গায় বসে যাওয়ার টেন্ডেন্সি কম ছিল, বা তোমরা জানো পয়েন্ট ডিফেক্ট, শর্টকি ডিফেক্ট, এই টাইপের ডিফেক্ট গুলো হয়তো বা সারাউন্ডিং অ্যাডজেসেন্ট কোনো জায়গায় পার্মানেন্ট লোকেশন বসে যেতে পারে, বাট এখানে সেই সম্ভাবনা সবচেয়ে কম। যেমন এখানে সম্ভাবনা কম, এরপর থেকে আফটার ক্রিটিক্যাল লেভেল অফ লোড, তার পরে এই সম্ভাবনাটা আবার সবচেয়ে বেশি, কারণ এখানে প্লাস্টিক ডিফর্মেশন হবে, নট ইলাস্টিক ডিফর্মেশন। ইলাস্টিক প্লাস্টিক ডিফর্মেশনের আরেকটা নাম হচ্ছে পার্মানেন্ট ডিফর্মেশন। সেই রিকভারিটা এখানে হয় না, হয়তো কিছু অল্প স্বল্প হয়ে যেতে পারে, বাট বেশিরভাগই আনচেঞ্জ, আনরিকভার্ড অবস্থায় থেকে যায় এই রেঞ্জের ভিতরে। যদি আমরা ইলাস্টিক রেঞ্জের ভিতরে কথা চিন্তা করি, তাহলে দেখা গেছে যে ডিফর্মেশন ইজ প্রপোর্শনাল টু লোড, লোডের উপরে নির্ভর করবে কতটুকু ডিফর্মেশন হবে। ঐকিক নিয়মের মতো এতটা এত, এতটা এত। কিন্তু প্লাস্টিক ডিফর্মেশনের সময় আর এই যে রিলেশনশিপ, এটাকে বলা হয় হুকস ল। হুক নামে একজন যে সায়েন্টিস্ট, উনি প্রথম এই জিনিসটা অবজার্ভ করেন, তার নাম অনুসারে এটার নাম হচ্ছে হুকস ল। এখন হুকস ল এর বাইরে যদি আমরা কাউকে ডিফর্ম করি, তাহলে সেটা হয়ে যাবে পার্মানেন্ট ডিফর্মেশন, এবং সেখানে রিকভারির পরিমাণ কম হবে। এখন এই যে আমরা যে স্ট্রেস স্ট্রেন কার্ভের কথা বলি, স্ট্রেস স্ট্রেন কার্ভ দুই ভাবে প্লট করা যায়। একটা ভাব হচ্ছে ইনিশিয়াল ক্রস সেকশন ধরে যদি আমি স্ট্রেস হিসাব করি, তাহলে এক রকমের হবে। কিন্তু তোমরা জানো, যখন কোন একটা মেটেরিয়ালের উপরে লোড যদি আমরা অ্যাপ্লাই করি, যদি সেটা কম্প্রেসিভ লোড হয়, তাহলে কন্টিনিউয়াসলি তার ক্রস সেকশনাল এরিয়া বেড়ে যায়। আর যদি কিনা সেটা টেনসাইল লোড হয়, কন্টিনিউয়াসলি তার ক্রস সেকশনাল এরিয়া কমে যায়। তো এই জিনিসগুলো যদি আমরা কনসিডার করে স্ট্রেস স্ট্রেন কার্ভ প্লট করি, সেই ক্ষেত্রে তাকে বলা হবে ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ। আর যদি ইনিশিয়াল ক্রস সেকশনটা ধরেই ইল পয়েন্ট হিসাব করি, ইউপিএস হিসাব করি, ফ্র্যাকচার স্ট্রেস হিসাব করি, তাহলে সেটা হয়ে যাবে
nominal or engineering stress strain curve system বেশিরভাগ ক্ষেত্রেই নমিনাল ধরেই করা হয়। আর এই জন্য এটা যেহেতু নমিনাল ধরে করা হয়, ইঞ্জিনিয়ারিং ডিজাইনেও এটা ব্যবহার করা হয়, সেই জন্য এটার নাম অনেক সময় বলা হয় ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ। কিন্তু রিসার্চ করতে গেলে দরকার হয় হচ্ছে ট্রু স্ট্রেস স্ট্রেন। এই তোমার এই ফর্মুলা খুব সিম্পল জিনিস, এগুলো আমি ডিটেইল করবো না, বলারও কিছু নেই। সিগমা n equal to f divided by initial cross sectional area nominal stress equal to applied load divided by initial cross sectional area। এটা সবাই। আর সিগমা টি ট্রু যদি বলি, সেই ট্রুটা হচ্ছে তোমার f by at। এটি হচ্ছে যে মুহূর্তে আমি স্ট্রেস ক্যালকুলেট করব, হিসাব করার চেষ্টা করব, সেই মুহূর্তে ক্রস সেকশনাল এরিয়া আমার জানার দরকার আছে, জানতে হবে, নাইলে এটা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস হয়ে যাবে। আসলে এইটা সবার পক্ষে সম্ভব নয়। ইভেন ভালো ভালো ইউনিভার্সিটি রিসার্চ ল্যাবেও এগুলো সম্ভব নয়। যেমন বুয়েটকে যদি আমরা বলি যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর পথ প্রদর্শক, সেই রকম একটা জায়গায় আমরা কিন্তু ট্রু স্ট্রেস স্ট্রেন প্লট করার আমাদের ক্ষমতা নাই, সেই ফ্যাসিলিটিস আমাদের নাই। তাহলে হিসাব করে বুঝতেই পারতেছো যে আসলে একটা ইন্ডাস্ট্রি, একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন যেখানে হচ্ছে, তারা কিভাবে এই জিনিসটা হিসাব করবে, ভেরি ডিফিকাল্ট। যদিও এটা আমাদের জানা দরকার, প্রয়োজন আছে। আমি যখন বার্মিংহামে সেই 97-এ কাজ করতাম, কত রকমের টেকনিক তারা অ্যাপ্লাই করতেছে, অ্যাকোস্টিক এমিশন দিয়ে ক্রস সেকশন মেপে ফেলতেছে, স্ট্রেন গেজ লাগিয়ে রাখছে সেখানে, ভেরি ভেরি সেন্সিটিভ স্ট্রেন গেজ লাগিয়ে রাখছে, সেটা দিয়ে করতেছে। কত ভাবে ক্যামেরা দিয়ে, হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে টিভি স্ক্রিনে নিয়ে ক্রস সেকশন কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তারা দেখতেছে। কিন্তু এগুলো আসলে আমাদের জন্য স্বপ্ন, আমরা এগুলো অ্যাচিভ করতে পারি না। আমাদের সেই ফ্যাসিলিটিসও নাই, আমাদের সেই বাজেটও নাই, আমরা এগুলো পারি না। যাই হোক, তো এরপরে যেগুলো আছে এগুলো সব তোমরা জানো। এই স্ট্রেন, নমিনাল স্ট্রেন কি হবে, ট্রু স্ট্রেন কি হবে, এগুলো সব তোমাদের জানা ফর্মুলা। এখন যে জিনিসটা আমরা দেখছি এই কার্ভে, ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ, ইঞ্জিনিয়ারিং স্ট্রেন কার্ভ, দেখা যাচ্ছে যে আমাদের ইল পয়েন্টের পর থেকে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভটা ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভের নিচেই চলে আসে, অন্যভাবে যদি বলি, ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ gradually from yield point goes upward। এবং কেন যায় সেটা বুঝতে পারছো, যে সত্যিকার অর্থে যে yield পয়েন্টের আগে মেটেরিয়ালস এর ইনসাইডে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ইনসাইডে রিঅ্যারেঞ্জমেন্ট, পয়েন্ট ডিফেক্টস, লাইন ডিফেক্টস, লাইন ডিফেক্টসই থাকে, পয়েন্ট ডিফেক্টসই থাকে, শুধুমাত্র তাদের জায়গার পরিবর্তন হয়। দে ট্রাই বাট অলওয়েজ, কিন্তু তারা সাকসেসফুল হতে পারে না।
আর যদি সাকসেসফুল হয়ও, তাহলে এই ডিসলোকেশনটা কিন্তু আসলে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, ইনসাইডের ভিতরেই থেকে যায়। ইনসাইডের ভিতরে যদি থেকে যায়, তাহলে তো আর এই মেটেরিয়ালসের সেকশনের কোনো চেঞ্জ হয় না। যদি ক্রস সেকশনাল চেঞ্জ না হয়, তাহলে আমি যদি ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া দিয়ে অল লোডকে ভাগ দেই, তাহলে ট্রু স্ট্রেস সিস্টেমেও যা পাবো, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস সিস্টেমেও আমরা তাই পাবো। কিন্তু যেখানে ইল্ড শুরু, সেখান থেকেই আস্তে আস্তে যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া কমে যাচ্ছে। লোড কিন্তু একই, ডিসপ্লেতে একই লোড শো করতেছে। এখন যেহেতু তুমি ডিসপ্লে লোডটাকে ভাগ দিতেছ ইনস্ট্যান্টেনিয়াস যে ক্রস সেকশনাল এরিয়া, এবং যেটা কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে, সেই কারণেই লোড দুইজনের জন্য ফিক্সড, কিন্তু ট্রু স্ট্রেস সিস্টেমের জন্য তার ক্রস সেকশনাল এরিয়া কন্টিনিউয়াসলি কমে যাওয়ার কারণে এই স্ট্রেসের ভ্যালুটা বড় হয়ে যায়। এই জন্য সে আপওয়ার্ড ডাইরেকশনে যেতে থাকে যতক্ষণ পর্যন্ত না ফ্র্যাকচার হয়ে যায়। এই জন্য বলা হয় ট্রু স্ট্রেস সিস্টেমে ফ্র্যাকচার স্ট্রেস ইজ দি ম্যাক্সিমাম ফর a true stress system, but minimum হয় তোমার ইঞ্জিনিয়ারিং স্ট্রেস সিস্টেমে। এখন এই যে মিনিমাম লোয়ার বলা যায়, লোয়ার দ্যান ইউটিএস, বাট এটা ইল্ডের চেয়ে কম হবে কি হবে না, সেটা নির্ভর করবে ওই মেটেরিয়ালসের আসলে মাইক্রোস্ট্রাকচারের উপরে। যদি ভেরি 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 তোমার হোমোজেনিয়াস and some sort of fine grained microstructure অথবা টেম্পার্ড মাইক্রোস্ট্রাকচার, যেটা আমরা 443 তে পড়েছি, সেই ক্ষেত্রে এক রকমের হবে। যদি ফেরাইট পারলাইটিক কোর্স গ্রেইন ফেরাইট পারলাইটিক স্ট্রাকচার হয়, সেক্ষেত্রে আরেক রকমের। তবে নিঃসন্দেহে বলা যায় যে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস সিস্টেমে ফ্র্যাকচার স্ট্রেস ইউটিএস এর চেয়ে কম হয়, আর ট্রু স্ট্রেস সিস্টেমে বেশি হয়। এটা তো আমরা ইউনিভার্সিটি বলতে পারবো। আমরা এই যে শিখেছি ট্রু স্ট্রেনের সাথে ইঞ্জিনিয়ারিং স্ট্রেনের সম্পর্ক শিখেছি, আমাদের আগেই শেখা আছে। ট্রু স্ট্রেসের সাথে ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের সম্পর্ক আমরা আগে শিখেছি। এখন বলো, কারো কি সমস্যা আছে কোনো জায়গায়? না স্যার। স্যার এই ইকুয়েশনগুলো তো এমপিরিক্যাল, রাইট? না, আচ্ছা, ইকুয়েশন এমপিরিক্যাল না, সব ইকুয়েশনেরই ডেরিভেশন আছে। এরপরে আমরা এটা হয়তো পড়েছো, হয়তো পড়ো নাই, আমার জানা নাই, বসিনজার ইফেক্ট। বসিনজার ইফেক্ট এটা হচ্ছে যে মেইন ফিলোসফিটা এরকম, যদি কোন একটা কম্পোনেন্টের উপরে
তুমি লোড অ্যাপ্লাই করো, টেনসাইল লোড অ্যাপ্লাই করো, করার পরে টেনসাইল লোড অ্যাপ্লাই করলে সাধারণত আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে মেটেরিয়ালস এর ভিতরে ওয়ার্ক হার্ডেনিং হয় অথবা স্ট্রেন হার্ডেনিং হয়। স্ট্রেন হার্ডেনিং বা ওয়ার্ক হার্ডেনিং যদি মেটেরিয়ালস এর হয়ে যায় তাহলে কিন্তু তার ইল্ড স্ট্রেস বেড়ে যায়। ইউটিএস এর উপরে অতটা কোনো ইম্প্যাক্ট পড়ে না, বিকজ দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাচিভেবল স্ট্রেস ফর দ্যাট মেটেরিয়ালস। ওই জায়গাটায় খুব মানে চেঞ্জ হয় না। মেটেরিয়ালস এবং মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ না করলে এটা আসলে চেঞ্জ হবে না। তো যাই হোক, প্লাস্টিক যে রেঞ্জ এর ভিতরে যদি আমি ডিফর্ম করি, করার পরে টেনসাইল ডিফর্ম ভাবে টেনসাইল লোডিং এ ডিফর্ম করলাম, করার পর আমি আনলোড করে ফেললাম স্বাভাবিকভাবেই। এবার যদি তুমি আনলোড করে জিরোতে এসে আবার যদি লোডিং এ যাও, খেয়াল করবা যে তার যে আগের যে ইল্ড স্ট্রেস পেয়েছিলে, ফর এক্সাম্পল 400, সেকেন্ড টাইম লোডিং এর সময় 400 কিন্তু হবে না। অবশ্যই কত হবে এটা ডিপেন্ড করবে তার স্ট্রেন হার্ডেনিং বিহেভিয়ারের উপরে, বাট আমরা এক কথায় বলতে পারি তার সেকেন্ড টাইম লোডিং এর সময় তার ইল্ডিং হবে 400 প্লাস সামথিং। সে প্লাস সামথিং কত আমরা জানি না, এটা নির্ভর করবে ওই মেটেরিয়ালস এর স্ট্রেন হার্ডেনিং এক্সপোনেন্টের উপর। আবার যদি আনলোড করি, আবার জিরোতে চলে এসেছে, আসার পরে আমি আবার লোডিং দিলাম, এবার কিন্তু আর সে 400 প্লাস সামথিং এখন কিন্তু হবে না, এখন এই লোড হবে 400 প্লাস এন্ড সেকেন্ড প্লাস। এইভাবে বাড়তে থাকবে কতক্ষণ? যতক্ষণ না ওই মেটেরিয়ালসটার ইল্ড স্ট্রেস এবং ইউটিএস একই জায়গায় মিট না করবে। কারণ আগেই বলেছি যে ইউটিএস একটা পার্টিকুলার মেটেরিয়ালস এবং মাইক্রোস্ট্রাকচারের জন্য একটা ফিক্সড ভ্যালু, ওই জায়গায় গিয়ে সে দাঁড়িয়ে যাবে। তাহলে আমি যদি লোডিং আনলোডিং করি, মাইক্রোস্ট্রাকচারের খুব বেশি একটা চেঞ্জ হয় না, কেমিক্যাল কম্পোজিশনের খুব একটা চেঞ্জ হয় না, খুব না একেবারেই চেঞ্জ হয় না। যদি না হয় তাহলে আমরা কিন্তু ইউটিএসটার ডিফারেন্ট ভ্যালু পাবো না, শুধু কন্টিনিউয়াস চেঞ্জ হবে ইল্ড স্ট্রেসের। বাট ইল্ড স্ট্রেস কতক্ষণ চেঞ্জ হবে সেটা নির্ভর করবে প্রতিবার তুমি কতটুকু ডিফর্ম করতেছো, কতক্ষণ ধরে রাখছো তার উপরে। এবং কন্টিনিউয়াসলি ইল্ড স্ট্রেস প্রত্যেকটা আনলোডিং এর পরে লোডিং এর সময় প্রত্যেকবার এই ইল্ড স্ট্রেসটা বাড়তে থাকবে এবং সে আস্তে আস্তে ইউটিএস এর সমান হওয়ার জন্য চেষ্টা করবে। পরবর্তীতে যখনই সমান হয়ে গেছে সেই সময় তিনটা জিনিস এক জায়গায় হবে, কোইন্সিডেন্স, ইল্ড স্ট্রেংথ, ইউটিএস এন্ড ফ্র্যাকচার স্ট্রেস, তিনটা একই জায়গায় মিট করবে, দ্যাট ইজ ব্রিটল মেটেরিয়াল। আমি ডাকটাইল সফট মেটেরিয়াল নিয়ে শুরু করেছিলাম, বাট বিকজ অফ লোডিং এন্ড আনলোডিং রিপিটেশনের জন্য এই মেটেরিয়ালসটার ইল্ড স্ট্রেংথ বেড়ে গেছে এবং সেই কোইন্সিডেন্স তার হয়ে গেছে ইউটিএস এর সাথে। যখন কোন একটা মেটেরিয়ালস এর ইল্ড স্ট্রেংথ এবং ইউটিএস এক জায়গায় মিট করে ফেলে, কোইন্সিডেন্স ঘটে যায়,
তখন ফ্র্যাকচার স্ট্রেস দূরে থাকতে পারে না, ফ্র্যাকচার স্ট্রেস তারপর ওভারল্যাপ করে যায়। এটা হচ্ছে যে একমুখী লোডিং এর জন্য। কিন্তু যদি তুমি প্রথমে লোড দিয়েছো টেনসাইল, আনলোড করেছো, স্বাভাবিকভাবেই আমি বুঝতেছি এই মেটেরিয়ালসটা ইল্ড স্ট্রেংথ বেড়ে গেছে। দ্যাট ইজ দ্য নর্মাল বিহেভিয়ার অফ স্ট্রেন হার্ডেনেবল মেটেরিয়ালস। এটা সবার জন্য সত্যি। এখন যদি আমি লোডিং মোডটা চেঞ্জ করে দেই, আগে ছিল টেনসাইল মোডে লোডিং, আমি যদি কম্প্রেশন মোডে লোডিং এ নিয়ে আসি, সেই ক্ষেত্রে ইল্ড স্ট্রেংথ কমে যাবে। ভেরি ভেরি অ্যাবনর্মাল বিহেভিয়ার, অ্যাপারেন্টলি ভেরি ভেরি অ্যাবনর্মাল বিহেভিয়ার। এবং এই যে অবজারভেশনটা প্রথমে যিনি দেখেছিলেন উনি হচ্ছে বসিঞ্জার, একজন সায়েন্টিস্ট। উনি এটা অবজার্ভ করছেন এবং উনি নানান রকমের কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ তৈরি করছেন। সেই রিলেশনশিপ গুলো নতুন কিছু না, এটা হচ্ছে যে আগে আমরা যে রিলেশনশিপ দেখতাম স্ট্রেস স্ট্রেনের মাঝখানে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে মডিফাইড ফর্মে নিয়ে উনি ম্যাথমেটিক্যালি প্রমাণ করেছেন যে এতটুকু যদি টেনসাইল লোড দাও, আনলোড করো, এরপরে অপোজিট ডাইরেকশনে যদি আবার লোড দাও, দেন ইল্ড স্ট্রেংথ এতটুকু কমে যাবে। উনি কোয়ান্টিটেটিভলি একটা রিলেশনশিপ খাড়া করার চেষ্টা করেছেন। যেহেতু সায়েন্টিস্ট বসিঞ্জার ইনি প্রথম এই অবজারভেশনটা লক্ষ্য করেছিলেন, এই জন্য ওনার নাম অনুসারে এটাকে বসিঞ্জার ইফেক্ট বলা হয়। এই ডায়াগ্রামটার দিকে খেয়াল করো। আমি এখান থেকে শুরু করেছিলাম, প্রথম সাইকেলে এখানে গেছি, দেখো এই জায়গাটা কিন্তু ইল পয়েন্ট, ইল পয়েন্ট। আমি কি করলাম, করে আনলোড করলাম, আনলোড করে এখানে পেয়েছি, আনলোড করে অপোজিট ডাইরেকশনে লোড দিয়ে তাকে ডিফর্ম করার চেষ্টা করেছি। এতটুকু সে লোড নিল, কম্প্রেসিভ লোড নিল। পরবর্তীতে এই মেটেরিয়ালটাকে যদি আমি অপোজিট ডাইরেকশনে দেই, তাহলে দেখতেই পাচ্ছি সামান্য একটু কমে গেছে। এখান থেকে যে টেপ, এখান থেকে যে টেপ, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এতে একটা স্ট্রেট লাইন যদি টানো তাহলে এরকম হবে, একটু একটু করে কমে যাচ্ছে। এটাই হচ্ছে বসিঞ্জার ইফেক্ট। স্যার কিছুক্ষণ আগে এই জাস্ট আগে যে চিত্র, এটা স্যার বাম দিকে এটা প্রথমে হয়েছিল, তারপর মাঝখানে এটা দ্বিতীয়তে, তারপর একদম ডান দিকে এটা তৃতীয়তে, এভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। এখন উনি যে কাজটা করছেন আরো সুন্দরভাবে যদি আমরা এটা দেখতে চাই, এক একজন সায়েন্টিস্ট ওনারই সমস্ত অবজারভেশন, ওনারই ফিলোসফি, ওনারই চিন্তা ভাবনাকে এক একজন মানুষ, এক একজন সায়েন্টিস্ট এক এক ভাবে প্রকাশ করছেন। যেমন প্রথমে তুমি এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভ পেয়েছো, দেখো আমরা কিন্তু ইউটিএস এ যাই নাই, খেয়াল করো। ইউটিএস এ যাইতে যে কার্ভের ধরন দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু সে ইউটিএস এখনো পৌঁছায় না, এইভাবে গিয়ে তারপরে এরকম যেত হয়তো বা। ইউটিএস এ যাওয়ার অনেক আগেই এটা আনলোড করে ফেলা হয়েছে। এবার তাকে এই যেটা দেখতেছো, এটা কিন্তু টেনসাইল লোড দেওয়া হয় নাই, কিন্তু এখানে দেখো লেখা আছে রিভার্স স্ট্রেন দেওয়া হয়েছে নিচেই, বাট সুবিধা বোঝার সুবিধার জন্য ওটাকে কাটিং পেস্টিং করে এখানে নিয়ে আসা হয়েছে, আর কিন্তু কিছু না।
এখন দেখা যাচ্ছে কি, দেখো এইটুকু আগে হয়েছিল, এতটুকু স্ট্রেস আগে লেগেছিল প্লাস্টিক ডিফর্মেশনে। ওই সিমিলার লেভেলের যদি আমি ডিফর্মেশন করতে চাই, তাহলে এখন কিন্তু লাগলো এখানে। এই যে কমে গেল, এই জিনিসটা অবজার্ভ করছেন বসিঞ্জার, এবং তার নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে বসিঞ্জার ইফেক্ট। এরপরে এখানে যে জিনিসটা আছে এটা নতুন কিছু না, এটা হচ্ছে দেখতেছো এনার্জি, তারপরে স্ট্রেন, কতটুকু এনার্জি কম লাগলো, এইসবের হিসাব নিকাশ, নতুন কিছু না। শুধুমাত্র বোঝানো যে আমি যদি কোন একটা মেটেরিয়ালসের একটা ডাইরেকশনে টেনসাইল লোড দেই, দিয়ে আনলোড করি, এবং তাকে যদি অন্য ডাইরেকশনে লোড দেই, অন্য ধরনের লোড দেই ডিফর্ম করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে একটু কম লোডের বা স্ট্রেসের প্রয়োজন হবে, এইটাই। আর এখানে যে জিনিসগুলো এখানে লেখা আছে এটা কিছুই নাই, শুধু এই ইপি এর জন্য এতটুকু, ইআর এর জন্য এতটুকু, ইআর 0.2 এর জন্য এতটুকু, ইআর 0.5 এর জন্য এতটুকু, এইসব জিনিস। এইটা হচ্ছে তোমার 0.2 স্ট্রেন রেঞ্জ, 0.5 স্ট্রেন রেঞ্জ, 0.5 স্ট্রেন রেঞ্জের জন্য করেসপন্ডিং যে স্ট্রেস, এইসব জিনিস নতুন কিছু। মেইন ফিলোসফি যেটা আবার বলছি, যে আমি যদি একইভাবে আবার বলতে পারি, যদি কম্প্রেসিভ লোড আমি প্রথমে দিয়ে ফেলি, দিয়ে যদি তাকে ডিফর্ম করি, অপোজিট ডাইরেকশনে যদি আবার টেনসাইল লোড দিয়ে তাকে আমি করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। প্রথমে কম্প্রেসিভ লোড দিয়ে ডিফর্ম করার জন্য আমাদের বেশি স্ট্রেসের প্রয়োজন হবে, পরবর্তী সাইকেলে আনলোড করে যদি টেনসাইল মোডে যদি আমি তাকে ডিফর্ম করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের এনার্জির পরিমাণ, এই স্ট্রেসের পরিমাণ কিছুটা কমে যাবে। স্যার আগের পৃষ্ঠার যে যে ইমেজটা ছিল, হুম। এটার মধ্যে স্যার ডান দিকের ইমেজে দেখা যাচ্ছে যে দুই ক্ষেত্রেই স্ট্রেস স্ট্রেস সমান, আবার বাম দিকের ইমেজটাতে বোঝা হচ্ছে যে প্রি স্ট্রেনের সময় হ্যাঁ স্ট্রেস হ্যাঁ বেশি। হ্যাঁ, সেটা সেটা আমি বলি, শোনো, আমি এটা ক্যালকুলেশন করেছি এনার্জি, সিমিলার লেভেল অফ ডিফরমেশন পি, দেখো সিমিলার লেভেল অফ স্ট্রেসে আমি উঠে যাব, উঠে যাওয়ার জন্য এই যে পার্থক্যটুকু, এইটুকু পার্থক্য, বুঝতে পেরেছ? মানে কি স্যার এপসাইলন পি হ্যাঁ, আর আগে এপসাইলন টি আগে এটা তুমি মনে সমান? করো, হ্যাঁ আগে শোনো, আগে ছিল সিগমা পি, এখন আমার লাগলো আমি শুধু ডিফারেন্স দেখাচ্ছি, যে স্ট্রেসের ডিফারেন্সটা দেখাচ্ছি, ঠিক আছে, স্ট্রেসের ডিফারেন্সটা দেখাইলাম। এ আর দুটো কি স্যার এখানে একই স্ট্রেনে হ্যাঁ বাম দিকে এটাতে? হ্যাঁ, এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে একই স্ট্রেসে আমি নিয়ে যেতে চাই, একই স্ট্রেসে যদি নিয়ে যাই, তাহলে এই যে এই যে টোটাল এনার্জি, এইটুকু হচ্ছে টোটাল এনার্জি, ঠিক আছে, টোটাল ওকে স্যার। এটা হচ্ছে টোটাল এনার্জি। এখন এই জায়গায় তো ফাঁকা, এই ফাঁকা জায়গায় এটুকু তো লাগছে না, তাই সে দেখানোর চেষ্টা করেছে। কার্ভ তো এখানে, তুমি কি কার্ভের বাইরে কোনো এরিয়াকে টাফনেস বা এনার্জি অ্যাবজর্পশন ধরবা? না স্যার। ধরবা না, কিন্তু আসলে তো হওয়া উচিত ছিল এইটা হওয়া উচিত জি ছিল স্যার। টোটাল এনার্জি, বাট সেই এনার্জি থেকে এখন এই এনার্জি দুটো মাইনাস। তার মানে পরবর্তীতে যেটা ওরা বলতেছে, এগুলো রিলেশনশিপ, কোন স্ট্রেসে কি হবে না হবে, এটা ওই সেই আগের ইয়ের ফর্মুলাই, মানে স্ট্রেস স্ট্রেনের নর্মাল ফর্মুলা, এখানে নতুন কিচ্ছু নেই। সিগমা বি, সিগমা 3, বি সিগমা 2, বি সিগমা 1, বি, তারপরে বিটা, বিটা তোমার এপসাইলন, এইসব জিনিসপত্র,
So the beta modulus of elasticity, just relationship ratio. এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে তুমি যদি মেটাল ওয়ার্কিং এর জন্য, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তুমি একবার যদি কম্প্রেসিভ মোড ক্রিয়েট করতে পারো, পরবর্তীতে যদি টেনসাইল মোড ক্রিয়েট করতে পারো, তাহলে কিন্তু এনার্জি ফর ডিফর্মেশন, এনার্জি ফর মেটাল শেপিং কিন্তু কমে যাবে। যদি কমে যায় তাহলে কি হবে, আমার এনার্জির পার্ট টু কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করার জন্য তার মেটেরিয়াল কস্টিং, মেশিনিং কস্টিং, লেবারের স্যালারি এবং এনার্জি কনজাম্পশন, এই সব কিছু মিলেই কিন্তু একটা প্রোডাক্টের দাম নির্ধারিত হয়। তো যদি এরকম প্রোডাক্ট বানাইতে গিয়ে আমার যদি কিছুটা এনার্জি কমে যায়, তাহলে কিন্তু আমি কম দামে প্রতিদ্বন্দ্বী তার যদি এই টেকনোলজি না থাকে, তার চেয়ে আমি রিলেটিভলি কম দামে স্টিল বানাইতে পারবো। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, স্টিল বলবো না, প্রোডাক্ট বানাইতে পারবো। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, আবুল খায়ের স্টিল, সে কিন্তু ডিসি ইলেকট্রিক আর্ক ফার্নেস নিয়ে এসেছে। ডিসি আরেকজন তার প্রতিদ্বন্দ্বী মনে করো অনেক আগে থেকেই তার ইন্ডাকশন ফার্নেস আছে। এখন ইন্ডাকশন ফার্নেসে এনার্জি ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারবা যে 750 কিলোওয়াট বিদ্যুৎ, এটা 1 টন স্টিল গলিয়ে রিফাইন করা পর্যন্ত 750 থেকে 800 কিলোওয়াট ইলেকট্রিসিটি সেখানে তাদের খরচ হয়ে যায়। কিন্তু আবুল খায়ের যে ডিসি টেকনোলজি নিয়ে এসেছে, ডিসি আবার ইলেকট্রিক আর্ক ফার্নেস। এখন আরেকজন মনে করো যে ইলেকট্রিক আর্ক ফার্নেস কিন্তু এসি ইলেকট্রিক আর্ক ফার্নেস। এসি ইলেকট্রিক আর্ক ফার্নেসে এটা তোমার ফ্লিকারিং অনেক বেশি হয়, যত ফ্লিকারিং হয় তত এনার্জি লস হয়। তাহলে তার এনার্জি কনজাম্পশন বেশি হবে কম্পেয়ার টু যদি ডিসি নিয়ে আসো। ডিসি যদি নিয়ে আসো, ডিসিতে ফ্লিকারিং কম হবে, যত ফ্লিকারিং কম তত তোমার অপটিমাম লেভেলের এনার্জি কনজাম্পশন হবে, তত তার প্রোডাক্ট বানানোর জন্য পার ইউনিট প্রোডাক্টের জন্য এনার্জি কনজাম্পশন কমে যাবে। তাই যদি হয়, সে দুইটা বেনিফিট দিতে পারে। একটা বেনিফিট হচ্ছে ভোক্তাদের বেনিফিট, যে আমি কম দামে প্রোডাক্ট ছেড়ে দিব যেহেতু আমার প্রোডাকশন কস্টিং কম। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা নাই, আমাদের কালচারের প্রবলেম আছে। আমরা যেই মনে করি যে কম দাম দিতে গেলে মানুষ ভাববে যে এটা খারাপ প্রোডাক্ট, খারাপ প্রোডাক্ট, ফলে সে দাম বেশি দেয়, দাম বেশি রাখে। রেখে কি করে, সে তার যে ম্যান পাওয়ার স্যালারি বেশি দেয়। এই জন্য কিন্তু বাংলাদেশের হাইয়েস্ট স্যালারি অলমোস্ট মাল্টি ন্যাশনাল কোম্পানি বাদে বাংলাদেশে যে ন্যাশনাল কোম্পানি আছে, আবুল খায়ের চেয়ে বেশি স্যালারি কেউ অ্যাফোর্ড করতে পারে না। সবচেয়ে বেশি স্যালারি বাংলাদেশে আবুল খায়ের। আবার এখন দেখো, ইভেন বিএসআরএম এর মতো একটা বড় কোম্পানি, সবচেয়ে বড় স্টিল কোম্পানি বাংলাদেশে, সে কিন্তু আবুল খায়ের মতো স্যালারি দিতে পারে না। কারণ তার এই কস্টিং এসে আসতে পারে না, কারণ তার ইন্ডাকশন ফার্নেস কস্টিং আসতে পারে না। এখন নতুন চ্যালেঞ্জ আবার চলে আসলো, তোমরা হয়তো টিভিতে অ্যাড দেখে থাকবা, জিপিএস কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস নিয়ে চলে এসেছে। জি স্যার, দেখেছি। সেই যে কোয়ান্টামের কাজটা কি, কোয়ান্টামের কাজ হচ্ছে আবুল খায়ের ডিসি ফার্নেসে সে ঠান্ডা গ্রাউন্ডে মাঠে পড়ে আছে যে স্ক্র্যাপ, সে স্ক্র্যাপ নিয়ে এসে সরাসরি চার্জ করতেছে, ফার্নেসে, যার টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন স্টিল মেল্টিং এর জন্য তোমার প্রয়োজন কিন্তু 1537 তো থিওরিটিক্যালি আমাদের দরকার,
তো 1537 তারা ওটা করে না, তারা 1600 1650 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা মেল্ট করে। তাহলে আমাকে কিন্তু এমএসটি, টোটাল কোয়ান্টিটি অফ হিট ইকুয়াল টু এমএসটি, টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে টেম্পারেচার ডিফারেন্স 1700 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এম আর এস দুইটাই যদি ফিক্স থাকে, টি এর ভ্যালু বড় হওয়ার কারণে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি কনজাম্পশন। কিন্তু কোয়ান্টামের কাজ হচ্ছে আমি হিট করার পরে, হিট করার সময়, মেল্টিং এর সময় যে গ্যাস তৈরি হচ্ছে, ফ্লু গ্যাস, তোমরা হয়তো স্টিল 449 সাবজেক্টে পড়ার কথা, জানি না কতটুকু পড়েছো। সেখানে তোমার স্টিল প্রোডাকশনের জন্য সত্যিকার অর্থে মেল্টিং এর জন্য অনলি 295 কিলোওয়াট আওয়ার এনার্জি প্রয়োজন হয়, অনলি। আর কারো যদি 700 লাগে, কারো যদি 800 লাগে, দ্যাট ইজ সিস্টেম লস। কেউ যদি সিস্টেম লসটা কমিয়ে ফেলতে পারে, অথবা এই এমএসটি টি এর ভ্যালু রেঞ্জটা যদি কমিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু তার বেনিফিট হয়ে যাবে। কি করতেছে জিপিএইচ? জিপিএইচ করতেছে কি, সে প্রিহিটিং করে নিচ্ছে। যে গরম বাতাস চুলা থেকে বেরিয়ে যাচ্ছে 1700 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি মোল্টেন মেটাল হয়, তো মোল্টেন মেটাল থেকে যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে তারও কিন্তু টেম্পারেচার 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই 1700 ডিগ্রি সেন্টিগ্রেডের গ্যাসটাকে সে পাইপ লাইনের মাধ্যমে এক্সট্রা ফ্যাসিলিটিস ডেভেলপ করে ওই গরম বাতাসটাকে ধরে নিয়ে এসে স্ক্র্যাপ একটা চেম্বারের ভিতরে দিয়ে এই 1700 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাসটা দিয়ে ওই স্ক্র্যাপটাকে গরম করে 700-800 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাচ্ছে। বেনিফিট দুইটা। নাম্বার ওয়ান বেনিফিট, আমি বাতাসে যে গ্যাসটা ছাড়ছি, সেই বাতাসের টেম্পারেচার 1700 ডিগ্রি না হয়ে, যে ফ্লু গ্যাসটা আমি এখন বাতাসে ছাড়ছি সেইটার টেম্পারেচার 1700 না হয়ে গেছে 700। আর যে স্ক্র্যাপটা আমি ফার্নেসে দিলাম সেটা 25 না হয়ে গেছে 700। তাহলে পার্থক্য এবার কি? 1700 মাইনাস 700 ইকুয়াল টু 1000 গুণ এমএসটি। আর একেএস এর জন্য এমএস গুণ এই 1700 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তার মানে 1600 ডিগ্রি, 1675 গুণ এম এস। বুঝতেই পারতেছো হিউজ অ্যামাউন্টের এনার্জি কনজাম্পশনের ডিফারেন্স। আবার এনভায়রনমেন্ট পলিউশনও বেশি, কারণ যত গরম বাতাস, এই যে আজকে আমরা বাংলাদেশে ঘরে ঘরে এসি ব্যবহার করছি, এই জন্য কিন্তু বাংলাদেশে গরমের মাত্রা আস্তে আস্তে বেড়ে যাবে। এবং বলা হচ্ছে বাংলাদেশে আগামী 50 বছর পরে এইভাবে যে চলতে থাকে, বাংলাদেশের বাতাসও হয়ে যাবে 45 to 50 ডিগ্রি সেন্টিগ্রেড। জাস্ট সৌদি আরবের মতো, মিডিল ইস্টের মরুভূমির দেশের মতোই বাংলাদেশের টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড টাচ করার চেষ্টা করবে, যেটা আমেরিকায় অলরেডি হয়ে যাচ্ছে। যত এইভাবে এনভায়রনমেন্টকে নিয়ে আমরা এবার অ্যাবিউজ করব, তত আমাদের জন্য নানান রকমের অসুবিধা আসতে থাকবে। যাই হোক, দ্যাট ইজ এই যে এনার্জি কনজাম্পশন, এটা আমরা যদিও মনে হচ্ছে অ্যাপারেন্টলি খুবই কম, বাট এই কম না, তিল মিলে কিন্তু তাল হবে। যে থাউজেন্ডস অফ প্রোডাক্ট বানাই একদিনে, তার জন্য এই তিল করে থাউজেন্ডের সাথে গুণ দিলে বড় অ্যামাউন্টের একটা এনার্জি সেভিং হয়ে যাবে। এরপরে আমরা আসি কজেস অফ বসিঞ্জার ইফেক্ট। এই যে যেটা আমরা বললাম, এটা কেন হয়, জবাবটা যদি আমরা দিতে চাই, অনেকে অনেকভাবে জবাব দেয়। হ্যাঁ, সেভারাল থিওরিজ, ব্যাক স্ট্রেস থিওরি, প্লাস্টিক ডিফর্মেশন থিওরি, ডিসলোকেশন ইন্টারঅ্যাকশন থিওরি, হ্যাঁ, এই নানান মানুষ নানান রকমের থিওরি দেয়। তো আমরা শুধু যে জিনিসটা ফিজিক্যালি বোঝা যায়, সহজে বোঝা যায়, এইরকম একটা থিওরি সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে নিউটনের থিওরি, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। যখন আমি একটা মেটেরিয়ালের ভিতরে টেনসাইল লোড ডিফর্ম করার চেষ্টা করি, তার ভিতরে কম্প্রেসিভ লোড এর মাধ্যমে, কম্প্রেসিভ স্ট্রেসের মাধ্যমে ওই মেটেরিয়ালসটা তার ইন্টিগ্রিটি রক্ষা করার চেষ্টা করে, সে বাঁচার চেষ্টা করে। আমাকে যদি উত্তর দিকে ধরে টান দাও, ধরে আমাকে উত্তরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো,
আমি কিন্তু দক্ষিণের দিকে চেপে থাকবো যাতে আমাকে চেঞ্জটা না করতে পারে। আমাকে পশ্চিমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি পূর্ব দিকে চেপে থাকার চেষ্টা করি। এটা হিউম্যান বিইং, এটা আমরা ফিজিক্যালি বুঝতে পারি। একইভাবে একটা মেটেরিয়ালসকে যদি ধরে আমি এক্স ওয়াই ডাইরেকশনে, এই এক্স এক্স ডাইরেকশনে যদি ধরে টান দেই, তাহলে তার ইন্টিগ্রিটি রক্ষার জন্য মেটেরিয়ালস ইনসাইডের একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। সেই রেজিস্ট্যান্স দিয়ে সে ওয়াই ওয়াই ডাইরেকশন অথবা জেড জেড ডাইরেকশন, যে কোনো কোন ডাইরেকশনে কি হচ্ছে আমরা তো আসলে ফিজিক্যালি ইনসাইডে বুঝতে পারছি না, বাট যে ডাইরেকশনে টেনসাইল আছে তার যে কোনো অপোজিট ডাইরেকশনে অপোজিট এক ধরনের স্ট্রেস তার ভিতরে ডেভেলপ করে। ঠিক আছে, এটা আমরা সহজে বুঝি। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। যখন আমি টেনসাইল লোডকে তুলে নিলাম, আনলোড করে ফেললাম, আমি কিন্তু মেকানিক্যালি লোড অ্যাপ্লাই করেছি। মেকানিক্যালি লোড অ্যাপ্লাই করেছি যেখানে আনলিমিটেড মেটেরিয়ালসের তুলনায় আনলিমিটেড লোড অ্যাপ্লাই করার সুযোগ আছে। কিন্তু যখন লোডটা আনলোড করে নিলাম, মেটেরিয়ালসের রিকভারি কিন্তু ওইভাবে সাডেনলি হবে না। মেটেরিয়ালসের রিকভারি হবে অ্যাটম টু অ্যাটম, অ্যাটম টু অ্যাটম। তাহলে দেখা গেছে যে সারফেসে যারা থাকবে সেই সারফেসের মেটেরিয়াল গুলো যত সহজে রিল্যাক্সড হয়ে যাবে, ইনসাইড অফ দ্য মেটেরিয়ালস গুলো তত সহজে রিল্যাক্স হবে না, তখন সে কিন্তু স্ট্রেসড ফর্মে থেকে যাবে। সেই স্ট্রেস ফর্মটাই হচ্ছে রেসিডুয়াল স্ট্রেস, ব্লকড স্ট্রেস। এর ভিতরে আটকে পড়া স্ট্রেস, বেরোইতে পারে নাই, সে আটকে পড়া স্ট্রেস ওর ভিতরে রয়ে যাবে, যেটা হচ্ছে অপোজিট অফ দি অ্যাপ্লাইড স্ট্রেস সিস্টেম। যদি টেনসাইল স্ট্রেস দিয়ে থাকি তাহলে এটা আটকে পড়া স্ট্রেসটা হবে কম্প্রেসিভ স্ট্রেস। এখন যদি এই তোমার কম্প্রেসিভ স্ট্রেস তার ভিতরে রয়েই গেছে, এখন যদি এই মেটেরিয়ালটা আমি ওই ডাইরেকশন বরাবর আবার কম্প্রেসিভ স্ট্রেস দিয়ে ডিফর্ম করার চেষ্টা করি, তার ভিতরে কিন্তু রেসিডুয়াল কিছু রয়ে গেছে। ব্যাপারটা এরকম, ইল্ডিং এর জন্য ফিক্সড ভ্যালু অফ স্ট্রেস দরকার, বাট তার ভিতরে আগেই ইলিশ মাছ কেনার মতো, যে একটা ইলিশের দাম 1000 টাকা, তোমার পকেটে আছে 200 টাকা, যদি বাকিতেই কিনতে হয় বাকি থাকে 800 টাকা, অথবা তুমি কারো কাছে হাওলাত করে যদি কিনতে চাও তাহলে কিন্তু 800 টাকা দিলেই ওই 1000 টাকার ইলিশটা তুমি কিনে ফেলতে পারো। কিন্তু পকেটে যদি তোমার কিছুই না থাকে তাহলে কিন্তু 1000 টাকায় হাওলাত করতে হবে অথবা 1000 টাকায় বাকি কিনতে হবে। দ্যাট ইজ বসিন্দার ইফেক্ট। পকেটে থেকে যায়, আটকে পড়া, ব্লক হচ্ছে স্ট্রেস এর ভিতরে রয়ে যায়। এই কারণে সে পরবর্তীতে অপোজিট মুখী, যেহেতু অপোজিট স্ট্রেস এর ভিতরে রয়ে যায়, সেই মুখী স্ট্রেস যদি আমি আবার অ্যাপ্লাই করি তাহলে এটা অল্পতেই ডিফর্ম হওয়া শুরু করে। নিশ্চয় বুঝতে পেরেছো আর কি? এখন 10টা বেজে গেছে। হ্যাঁ স্যার 10টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো। তোমরা দেখে এসো, আগামী ক্লাসে আমরা এই কনসিকুয়েন্স অফ বসিঞ্জার ইফেক্ট এখান থেকে শুরু করব।